তো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? ফিউচার কন্ট্রাক্ট নিয়ে। ফিউচার কন্ট্রাক্ট হলো ডেরিভেটিভস এর, আমরা যে চারটে ডেরিভেটিভস বলেছিলাম তার মধ্যে প্রথম ডেরিভেটিভ হলো ফিউচার কন্ট্রাক্ট। এই ফিউচার কন্ট্রাক্ট যখন আপনারা বুঝবেন, ধীরে ধীরে ফরওয়ার্ডস, অপশনস এবং সোয়াপস আপনারা ধীরে ধীরে বুঝে যাবেন। এখন আমি স্ক্রিন শেয়ার করছি আপনাদের কাছে, আপনারা একবার রেসপন্স করবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। দেখুন তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আপনারা আমার কথা একটু রেসপন্স করবেন, তাহলে আপনাদের শিখতে এবং আমার শেখাতে সুবিধা হবে। তো আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে ফিউচারটা সহজে শেখানোর কথা বলছি, এবং গল্পটা অনেকটা বাস্তব, তার ইতিহাস আছে। সালটা হলো 1311 খ্রিস্টাব্দ। এই 1311 খ্রিস্টাব্দে আমেরিকার চাষিদের ভাগ্য খুলে। আমেরিকায় মেনলি কি চাষ হয়? আমেরিকার প্রধান খাদ্য আপনারা জানেন কি? প্রধান খাদ্য হলো রুটি কিংবা কেক, অর্থাৎ ব্রেড কিংবা কেক। এই ব্রেড কিংবা কেক কি থেকে আসে? গম থেকে আসে। গম। গম থেকে। তো 1311 খ্রিস্টাব্দে আমেরিকাতে প্রচুর পরিমাণে গমের ফলন হয়েছে, যার থেকে আনঅথরাইজ সাউন্ড আসবে তাকে কিন্তু রিমুভ করব, বাকিদের ডিস্টার্ব করতে দেব না। কৃষ্ণ, ওকে। এখন আমেরিকার প্রধান খাদ্য হলো ব্রেড এবং কেক, সেটা আসছে হলো গম থেকে। এবং আমেরিকার চাষিরা প্রচুর পরিমাণে সেবার গম ফলিয়েছে। আবহাওয়া ভালো থাকলে তো চাষবাস ভালো হবে, চাষবাস ভালো হলে ফলন ভালো হবে। তো সেক্ষেত্রে 1311 খ্রিস্টাব্দে যখন আমেরিকাতে প্রচুর পরিমাণে গম চাষ হয়েছে, এই গম কিছু লোক চাষ করার পরে কিছু বাড়িতে রাখে, এবং বাড়িতে রাখার পরে বাকি গমগুলো তারা বিক্রি করে দেয়। কোথায় বিক্রি করে দেয়? বিক্রি করে দেয় হলো মার্কেটে। তো যে সমস্ত চাষিরা আগে পৌঁছেছে তারা তাদের গমটা বিক্রি করতে পেরেছে। কারা কিনেছে? শহরের লোক। যারা গম চাষ করে না, যারা গম চাষ করে না তারা হলো গ্রামের চাষিদের উপর নির্ভরশীল হয়। তাদের যে খাদ্যের যোগান কোথা থেকে আসে? ব্রেড ফ্যাক্টরি কিংবা কেক ফ্যাক্টরি থেকে। তো কেক ফ্যাক্টরি কিংবা ব্রেড ফ্যাক্টরির মালিকরা তারা যতটা পরিমাণ তাদের এই ফ্যাক্টরিতে কাঁচা মাল অর্থাৎ কাঁচা গমের প্রয়োজন, ততটা তারা বাজার থেকে কিনে নিয়েছে নির্দিষ্ট দামে। কেনার পরে প্রচুর চাষি নিজেদের গম আর বিক্রি করতে পারেনি। তো আপনারা জানেন যে কোথাও বাজারে নিয়ে যেতে গেলে তারও একটা ট্রান্সপোর্ট কস্ট আছে, এবং সেই সময় বয়ে নিয়ে আসার জন্যে সেরকম আপনার মেহনতের দরকার আছে। কিন্তু গমটা বাড়ি নিয়ে গিয়ে বা কি করবে? বাড়িতে পর্যাপ্ত পরিমাণে গম রেখে তারা বাজারে নিয়ে এসে বিক্রি করতে। তো সেখানে তাদের সমস্ত গম ফেলে দিয়ে বাড়ি যেতে হয়েছে। অর্থাৎ যত পরিমাণে গম মার্কেট এসছে তত পরিমাণে গমের চাহিদা ছিল না, যোগান বেশি ছিল, চাহিদা ছিল না। তো সেক্ষেত্রে অনেক গম নষ্ট হয়েছে। তো নেক্সট ইয়ারে গিয়ে দেখা গেছে যে 1312 খ্রিস্টাব্দে যে পরিমাণে গমের ডিমান্ড আছে ব্রেড ফ্যাক্টরি গুলোতে, সেই পরিমাণ গম মার্কেটে আসেনি, তার থেকে অনেক কম গম মার্কেটে এসছে। তো অনেক কম গম যখন মার্কেটে এসছে, তখন যে সমস্ত ব্রেড ফ্যাক্টরিতে পর্যাপ্ত পরিমাণে গমের প্রয়োজন ছিল সেখানে গম পায়নি। তাতে কি হয়েছে? শহরের লোকের একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যে সমস্ত ব্রেড ফ্যাক্টরিতে কর্মচারীরা কাজ করে তারা কর্মহীন হয়ে পড়েছে, এবং ব্রেড ফ্যাক্টরির মালিকরা
লস সাফার করছে। তো তারা এই সমস্যার সমাধান খুঁজতে গেছে, তাদেরও বিজনেস চালাতে হবে এবং শহরের মানুষের খাবারের যোগান দিতে হবে। যে কেন এবার এত গম হওয়া সত্ত্বেও গত বছর এবার কেন গম চাষ হলো না। তো যখন তারা গ্রামে গ্রামে চাষিদের কাছে গেছে, তখন চাষিদের কাছে একই রকমের উত্তর এসছে দু ধরনের চাষির কাছে। যারা গত বছরে গম বিক্রি করতে পেরেছিল তারা বলছে যে গত বছর আমি ভাগ্যের চক্করে বিক্রি করতে পেরেছিলাম, কিন্তু এবছর আমার যদি গম প্রচুর উৎপাদন হতো, আমি যদি সেই গম যদি মার্কেটে বিক্রি করতে না পারি, গত বছর তো যে কোনো ভাবে বিক্রি হয়ে গেছে ভাগ্যের চক্করে, এবছর যদি না পারি বিক্রি করতে, তাহলে তো আমার গম ওয়েস্ট হবে এবং আমার লস হবে। সেই জন্য সে আর গম চাষ করেনি। আর এক পক্ষের চাষি তারা গতবারও গম বিক্রি করতে পারেনি, যার ফলে এবছরও আর রিস্ক নেয়নি এবং তাদের পুঁজিও নেই। সেজন্যে দুপক্ষই কিন্তু আর গম চাষ করেনি। সেই জন্য গমের যতটা প্রয়োজন সেই প্রয়োজনের ঘাটতি এসছে। তো সেক্ষেত্রে একটা সলিউশন তো বের করা উচিত। এই সলিউশনে ব্রেড ফ্যাক্টরির মালিকেরা ফার্মারদের কাছে রিকোয়েস্ট করছে যে আপনারা গম চাষ করুন, আমরা আপনাদের থেকে গম কিনবো। বুঝতে পারলেন কি বলছি? ব্রেড ফ্যাক্টরির মালিকরা চাষিদের কাছে বলছে আপনারা গম চাষ করুন, আমরা আপনাদের থেকে গম কিনবো। তো বলছে আপনারা গম কিনবেন ঠিক আছে, কিন্তু আমার তো 10 কুইন্টাল গম হয়। আপনি যদি বলেন হ্যাঁ বলেছিলাম কিনবো কিন্তু 1 কুইন্টাল কিনলাম, তাহলে তো 9 কুইন্টাল ওয়েস্ট হবে। তো সেক্ষেত্রে চাষি এবং ব্রেড ফ্যাক্টরি মালিকদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথনটা একটা চুক্তির মতো, একটা কন্ট্রাক্টের মতো। সেখানে বলছে না, আপনার যদি 10 কুইন্টাল গম হয় তা আমি আপনার 10 কুইন্টাল গমই কিনে নেব। এখানে কোয়ান্টিটি ফিক্সড হয়ে গেছে। কত কোয়ান্টিটি? 10 কুইন্টাল। 10 কুইন্টাল। বলছে ঠিক আছে আপনি তো 10 কুইন্টাল গম কিনবেন, আমি মেনেই নিলাম আপনি 10 কুইন্টাল গম কিনবেন, কিন্তু আমার এই গম যদি 10 টাকার নিচে বিক্রি করি তাহলে আমার লস আছে। আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি নেবো বলেছিলাম 10 কুইন্টাল, দাও আমাকে 10 কুইন্টাল, কিন্তু আমি 2 টাকা দেবো। সেক্ষেত্রে চাষি কি মানবে? না, মানবে না। তো ব্রেড ফ্যাক্টরি এবং চাষির মধ্যে যে চুক্তি হচ্ছে, এ দেখছে যে আমি কত টাকায় কিনলে আমার লস হবে না, আর চাষি দেখছে কত টাকায় বেচলে আমার লস হবে। ঠিক তো? তো সেখানে প্রাইস নিয়ে একটা চুক্তি হয়েছে, অর্থাৎ প্রাইস ফিক্সড হয়ে গেল ধরুন 10 টাকা। ঠিক? এই কোয়ান্টিটি এবং প্রাইস ফিক্সড হওয়ার পরে এ কতটা অথেন্টিক, চাষি কতটা ভরসা করতে পারে ব্রেড ফ্যাক্টরি মালিকের উপর, তো সেক্ষেত্রে বলছে যে আমি আপনার 10 কুইন্টাল গম 10 টাকা হারে আমি কিনবো, এই নিন আমি আপনাকে 2 টাকা অ্যাডভান্স দিলাম। কত অ্যাডভান্স দিলাম? 2 টাকা অ্যাডভান্স দিলাম। তাহলে এবার এই ডিলটা, এই কন্ট্রাক্টটা একটা কনফার্মেশনের দিকে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। এখানে অ্যাডভান্সটাকে আমরা প্রিমিয়ামও বলতে পারি। আমরা একটা কনফার্মেশনের দিকে গেলাম। এবার এই যে চুক্তিটা হয়েছে, এই যে একটা টোটাল একটা ডিল হলো, এই ডিলে কারা আছে? ফার্মার আছে আর ফ্যাক্টরি মালিক আছে। এবার আপনি বলুন তো, এই চুক্তিটার মধ্যে ফার্মারের রিস্ক আছে না ফ্যাক্টরির রিস্ক আছে? কার রিস্ক আছে এই চুক্তিটার মধ্যে? রিস্ক কার আছে বলুন? ফার্মারের। ফার্মারের। ফার্মারের কত টাকার রিস্ক আছে? 8 টাকা।
8 টাকা ফার্মারের এখানে 8 টাকার রিস্ক আছে, তাই তো? হুম, কারণ সে 2 টাকা পেয়েছে আর পেয়েছে। 10 টাকায় তাকে বিক্রি করতে হবে, তাহলেই তার আর কোনো রিস্ক থাকবে না। এখানে দেখুন ফ্যাক্টরি মালিকের কি কোনো রিস্ক আছে? অনুগ্রহ করে ফ্যাক্টরি মালিক ওই 2 টাকা দিয়েছে, 2 টাকায় দু টাকা রিস্ক। ফ্যাক্টরি মালিক 2 টাকা দিয়েছে, তাই ফ্যাক্টরি মালিকের 2 টাকার রিস্ক আছে। কিন্তু আমরা দেখুন দুজনেই কিন্তু আন্ডার রিস্কে আছে, ফার্মার এবং ফ্যাক্টরি। ফার্মারের 8 টাকা রিস্ক আর ফ্যাক্টরির 2 টাকা রিস্ক। ফার্মারের হাতে তবুও 2 টাকা ক্যাশ আছে, সেই জন্য ওর 2 টাকা কম রিস্ক আছে, নইলে ওরও কিন্তু 10 টাকা রিস্ক থাকতো, তাই তো? আর এ যেহেতু 2 টাকা দিয়েছে, তো সেহেতু এর 2 টাকারই রিস্ক আছে, এর আর রিস্ক নেই। এবার সবাই তো ডিল করবে না, সবাইকে এই ধরনের দাদন প্রথার মধ্যে থাকবে না, সবাই অ্যাডভান্সের নেবে না এবং সবাই এই ধরনের ডিল করবে না। মার্কেট একটা এক্সপায়ারি সময়, একটা সিজন শেষে মার্কেট কিন্তু অটোমেটিকলি চলবে যারা ডিলিংস এর বাইরে থাকবে, তাই তো? হুম, এবার এই ডিলিংস এর বাইরে যারা আছে সেটাকে আমরা মার্কেট প্রাইস ধরি। মার্কেট প্রাইস যদি 10 টাকা হয়, অর্থাৎ সিজন শেষে গম 10 টাকাতেই বিক্রি হচ্ছে, তাহলে এখানে কি কারোর আর রিস্ক থাক, মানে থাকছে, লাভ আর লস থাকছে কি? না, কারণ এও 10 টাকাতে কিনতে চায়, এও 10 টাকাতে বেচতে চায় এবং 10 টাকাতেই মার্কেট প্রাইস চলছে, তাহলে আর কারোর কোনো লাভ লসের কোনো ব্যাপার নেই, সবাই খুশি, তাই তো? যদি এখানে এটা আমি রিস্ক বোঝালাম আপনাদের, হ্যাঁ, যদি এখানে মার্কেট 10 টাকায় যায়, তাহলে এখানে ফার্মারেরও কিছু নেই, এখানে ফ্যাক্টরি মালিকের কিছু নেই। যদি এটা 11 টাকা হয়, মার্কেট প্রাইস যদি 11 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ফার্মারের ফার্মারের 1 টাকা লাভ, ফ্যাক্টরির 1 টাকা লস। ফার্মারের 1 টাকা লাভ এবং ফ্যাক্টরির 1 টাকা লস বলছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু না, ফার্মারের 1 টাকা লস। ফার্মারের হবে 1 টাকা লস, কারণ ফার্মার যদি চুক্তি না করতো 11 টাকায় এখন মার্কেটে বিক্রি করতে পারতো। বুঝেছেন বিশ্বনাথ? হ্যাঁ, 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 হ্যাঁ। আর ফ্যাক্টরি মালিক যেহেতু চুক্তি করেছিল, সে চুক্তি 11 করেছিল। টাকার মালটা 10 টাকায় পাচ্ছে, 1 টাকা লাভ হলো। তাহলে ফার্মারের কিন্তু 1 টাকা লাভ। 1 টাকা লাভ হলো। হ্যাঁ, এক্ষেত্রে যদি মার্কেট প্রাইস 12 টাকা হয়, 12 টাকা হলে আবার ফার্মারের 2 টাকা লস। একই। ফার্মারের 2 টাকা লস আর ফ্যাক্টরি মালিকের সেক্ষেত্রে 2 টাকা 2 টাকা প্রফিট। প্রফিট। আচ্ছা, এটা যদি 9 টাকা হয়, তাহলে ফার্মারের 1 টাকা তাহলে লাভ। উল্টো। 1 টাকা লস তাহলে প্রফিট। সেক্ষেত্রে ফার্মার দেখছে যে আমি চুক্তি করেছি, এখন আমি 10 টাকায় বেচতে পারবো, তাই তো? সেক্ষেত্রে ফার্মারে 1 টাকা লাভ, আর ফ্যাক্টরি মালিক দেখছে যদি চুক্তি না করতাম তাহলে 1 আমার টাকা 9 লস। টাকায় পেয়ে যেতাম, অর্থাৎ আমার 1 টাকা লস হয়ে গেল, তাই তো? যদি এটা 8 টাকায় হয়, তাহলে 2 টাকা লস ফ্যাক্টরি মালিকের। ফার্মারের এখানে 2 টাকা লাভ হয়ে গেছে। ফার্মারের যদি লাভ হলো। ফ্যাক্টরি মালিক যদি বলে নেবো না 8 টাকায়, তো ও তো 2 টাকা আর ফেরত পাবে না, ও 8 টাকায় মার্কেটে বিক্রি করে দিল, আর অ্যাডভান্সের 2 টাকা তো ওর কাছে আছেই, তাহলে ওর কিন্তু আর লস হলো না, তাই তো? হুম, হুম, এক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরির 2 টাকা লস, ঠিক? যত এদিকে 12 জায়গায় 13 হবে, তত ফার্মারের লস হবে, ফ্যাক্টরি মালিকের লাভ হবে। যদি 14 হয়, তাহলে ফার্মারের 4 টাকা লস হবে, ফ্যাক্টরি 4 মালিকের। টাকা লস। আবার এদিকে যদি যত কম হবে, তত সেক্ষেত্রে ফার্মার দেখছে এই চুক্তি করে আমার লাভ হয়ে গেছে, কারণ আমি এখন 10 টাকায় বিক্রি করতে পারছি, ঠিক? হুম, হুম। সচরাচর স্বাভাবিক এইভাবেই তো চুক্তি হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ধরুন হঠাৎ 14 টাকা, ধরুন না, সেই সময় ধরুন 14 টাকা চলে গেছে, মানে প্রাইসটা আমি ধরতে বলছি, আমি তো আর আমেরিকার সেই সময় মুদ্রা সম্পর্কে এবং সম্পর্কে মানে জানবো না। আমি ধরুন 14 টাকার কথা বলছি, মানে মার্কেট প্রাইস থেকে, মার্কেট প্রাইসটা হলো
চুক্তির প্রাইস থেকে অনেক বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে গ্রামের ফার্মার আর শহরের শিক্ষিত ব্রেড ফ্যাক্টরি মালিক দুজনের মধ্যে তো অনেক পার্থক্য থাকে নাকি, হুম, শিক্ষা দীক্ষা ক্যালকুলেশন বোঝার। তো সেক্ষেত্রে 14 টাকায় ধরুন চলে গেছে। তখন ব্রেড ফ্যাক্টরির মালিক তো খুব লাফাতে লাফাতে গেছে যে আমি লাভ করছি, আমি খুব সস্তায় চুক্তি করেছিলাম। গোয়ার চাষি সেক্ষেত্রে বলছে আমি আপনার মাল দেবো না। কেন না, আমার লস হয়ে যাবে, আমি 14 টাকায় বিক্রি করতে পারতাম। মানে সে এই ডিলটাকে রাখতে চাইছে না। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ তো চাষি নিশ্চয়ই তখন মেনে নেবে, ব্রেড ফ্যাক্টরি মালিক নিশ্চয়ই সেটাকে আর মেনে নেবে না। নেবে কি? হুম, না সে মেনে নেবে না। সে ওই রাগের মাথায় চাষির গালে দুটো থাপ্পড় দিয়ে ফেলেছে। এবার গ্রামের লোক ব্রেড ফ্যাক্টরি মালিককে সেখানে ধরে মেরেছে। ব্রেড ফ্যাক্টরি আবার সমস্ত কর্মচারীদের নিয়ে গিয়ে সেই গ্রাম সমেত আগুন জ্বালিয়ে দিয়েছে। তো একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। তখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলো। তখন বললো দেখো এই ধরনের চুক্তি লিগাল করতে হবে। এই ধরনের চুক্তির উপর সিলমোহর দিতে হবে। কে গম দেবে, তুমি গম এখানে নিয়ে আসবে, আর যিনি কিনবেন তিনি এখানে নিয়ে আসবেন। এইভাবে একটা অলিখিত সেই সময় এক্সচেঞ্জ তৈরি হয়ে গেল। বুঝতে পারলাম? হ্যাঁ এখন যেরকম আমরা আলুর বন্ড কিনি, কিনি কিনা, আলু কোন হুম, স্টোরে আছে আমার দেখার দরকার নেই, কোন চাষির আলু আমার দেখার দরকার নেই, আমি আলুর বন্ড কিনছি। আলুর দাম বাড়লে ওই সমস্ত সবকিছু হচ্ছে পেপারসে, ডকুমেন্টসে। বুঝতে পারলাম? এই যে হুম, চুক্তিটা হলো, এই চুক্তির মধ্যে কয়েকটা জিনিস দেখুন আপনার, কয়েকটা বিষয় আছে। সেটা হলো কয়েকটা বিষয় আছে দেখুন, এখানে একটা কোয়ান্টিটি আছে, ফিক্সড কোয়ান্টিটি আছে, তাই তো? হুম, এখানে একটা কোয়ান্টিটি আছে, হ্যাঁ এখানে একটা প্রাইস আছে, এই চুক্তির মধ্যে একটা ফিক্সড প্রাইস আছে, আছে কি নেই? আছে ওকে। এখানে একটা অ্যাডভান্সের বিষয় আছে, অর্থাৎ হুম, প্রিমিয়ামের বিষয় আছে। এবং দেখুন এখানে একটা এক্সপায়ারি আছে, অর্থাৎ এই চুক্তিটার একটা এক্সপায়ারি আছে, আছে কি নেই? হ্যাঁ এক্সপায়ারি একবার হ্যাঁ কারণ মার্কেট সিজন শেষে আমি তো আর বলতে পারবো না যে এ সিজনে না, আমি সামনের সিজনে দেবো কিংবা পরের সিজনে গিয়ে দেবো, বলতে তো না পারবো না। না তো আমাকে একটা এক্সপায়ারি আছে। স্টক মার্কেটেও ঠিক যদি এইভাবে আপনি দেখেন, স্টক মার্কেটের সাথে যদি আপনি তুলনা করেন, তো স্টক মার্কেটে আমরা আন্ডারলাইন অ্যাসেট কাদেরকে বলছি? ইকুইটি ক্যাশ, তাই তো? ইকুইটি ক্যাশকে আমরা আন্ডারলাইন অ্যাসেট বলছি তো। হ্যাঁ এর যে ডেরিভেটিভস আছে, ফিউচার ডেরিভেটিভস, আপনি ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা শেয়ার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা শেয়ার কত টাকা চলছে এখন? 845 845 টাকা 30 পয়সা। 30 পয়সা হ্যাঁ ঠিক। এই 845 টাকা 30 পয়সা, এটা হলো আপনার স্পট প্রাইস, অর্থাৎ এটা হলো আপনার আন্ডারলাইন অ্যাসেটের মার্কেট প্রাইস, তাই তো? হুম, এই আন্ডারলাইন অ্যাসেট এখানে এসবিআই অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আন্ডারলাইন অ্যাসেট। এখানে আপনারা একটা শেয়ার কিনতে পারেন ইকুইটিতে, পারেন কিনা? হ্যাঁ 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 পারি। দুটো কিনতে পারবেন, হ্যাঁ তিনটে কিনতে পারবেন,
হুম। আপনার যে কটা হোক আপনি কিনতে পারবেন, তাই তো? হুম। আমি আপনাদেরকে এবার একটু অ্যাঞ্জেল অনের অ্যাপসে নিয়ে যাচ্ছি। একটু মোবাইল নাম্বারটা বলতেন। হ্যাঁ হ্যাঁ, ওটিপি কার কার যাবে? 8768498468 একটু লগ ইন করে দিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি, হ্যাঁ। কোডটা আসছে না। 128517 ওকে, এখানে আপনি যদি সার্চ করেন, আপনি ধরুন লিখলেন SBIN, কি লিখলেন? SBIN। প্রথমে আসছে কি? আন্ডারলাইন অ্যাসেট, দেখুন আসছে SBI, আসছে কিনা? NSE এবং BSE, এগুলো হলো ইকুইটি ক্যাশ, এটাই হলো আন্ডারলাইন অ্যাসেট। সেকেন্ড আমরা আসছি কিসে? সেকেন্ড হলো ফিউচার, তারপরে অপশন। এখানে দেখুন SBI আপনি কিনতে যাবেন, SBI এর কি আছে এখানে? SBI NSE 844 টাকা 90 পয়সা চলছে। কত চলছে? 844 টাকা 90 পয়সা, 90 পয়সা। তাই তো? ওটা ওখানে লাস্ট ট্রেড প্রাইস হয়েছে যেটা আমরা 845 টাকা দেখলাম, তাই তো? কিন্তু এটা হলো ক্লোজিং প্রাইস 844 টাকা 90 পয়সা। এখানে দেখুন আপনি যদি বাই করতে যান, আপনি একটা শেয়ার যদি কেনেন, একটা শেয়ার কিনলে আপনার লাগছে কত? এই 844 টাকা। 844 টাকা 90 পয়সা লাগছে। এখানে দেখুন উপরে SBI এর নিচে কি আছে? NSE আছে আর BSE আছে, তাই তো? হুম। এখানে একটা শেয়ার আপনাকে কিনতে দেবে। হ্যাঁ। এখানে যদি আপনি ফিউচারে যান, ফিউচারে আপনি দেখুন লট SBI এর একটা ডেট আছে পাশে, দেখুন ওখানে যেমন কোনো ডেট ছিল না, কোনো ডেট আছে দেখুন এখানে ক্যাশে? না। কোনো ডেট নেই। এখানে ফিউচারে যখন আপনি কিনতে যাবেন তখন একটা ডেট আছে আপনার, 27শে জুন 2024, ঠিক? ওটা হলো আপনার এক্সপায়ারি ডেট। ওটা কি? এক্সপায়ারি। এই এক্সপায়ারি ডেটটা হলো প্রত্যেক মাসের লাস্ট বৃহস্পতিবার। এক্সপায়ারি ডেট কবে? প্রত্যেক মাসের লাস্ট বৃহস্পতিবার। সেটা দেখুন 27শে জুন লাস্ট বৃহস্পতিবার পড়ছে। তারপরে আছে 25শে জুলাই নেক্সট এক্সপায়ারি, সেও দেখুন বৃহস্পতিবারই পড়ছে। তারপরে যদি আপনি দেখুন 29শে আগস্ট, সেও কিন্তু বৃহস্পতিবারই পড়ছে। যদি বৃহস্পতিবার ছুটি থাকে তাহলে বুধবার পড়বে। বুঝতে পারলেন? এটা হলো এক্সপায়ারি ডেট। আপনি তিনটে সিজনের মাল আজকের থেকে, আপনি যখন ওখানে গমের কথা বলছি, আজকে দাঁড়িয়ে আপনি 3 বছর পর্যন্ত, মানে তিনটে সিজনের আপনি ওখানে কন্ট্রাক্ট করতে পারেন। এখানে আপনার 3 মাস দেরিতেও, আপনি যদি মনে করেন যে আপনি জুনে আছেন তাহলে জুন করতে পারেন, জুলাই করতে পারেন, আগস্টের এক্সপায়ারিতে আপনি করতে পারেন। এখানে আপনি ফিউচারে যখন বাই করতে যাবেন তখন আর একটা শেয়ার আপনার আর হবে না। কত হবে না? একটা শেয়ার হবে না। মিনিমাম এখানে নিতে গেলে 750 নিতে হবে। নিতে হলে কটা নিতে হবে? 750, 1 লট। অর্থাৎ এখানে প্রাইস, কোয়ান্টিটি ফিক্সড, নিতে হলে 750 লট আপনাকে নিতে হবে। হয় 750 নিতে হবে, নইলে 1500 নিতে হবে, নইলে 2150 নিতে হবে, 2250 নিতে হবে, মাল্টিপল 750। বুঝতে পারলেন? লট হিসাবে।
হ্যাঁ, লট লট 1 লট 2 লট লট নিতে হবে। আমি সেই কথাই বলছি যে লট আপনাকে 750 লট নিতে হবে। এখানে 750 লট আপনি যদি এসবিআই ইকুইটি শেয়ার আপনি যদি 750 কিনতে যেতেন, অর্থাৎ 750 কোয়ান্টিটি আপনি কিনতে যেতেন, আপনার কত টাকা লাগতো? 6 লাখ টাকার মতো 6,33,675 6,33,000 টাকা লাগতো। কত? 6,33,675 টাকা লাগতো। এখানে যদি 10 টাকা বাড়ে তাহলে আপনার কত টাকার লাভ হবে? 10 টাকা বাড়লে 7,500 750 ইন্টু 750 ইন্টু 7,500 10 অর্থাৎ 7,500 7,500 টাকা লাভ হবে, তাই তো? হুম, ফিউচারে আপনি যদি বাই করেন, আপনি যদি বাই করেন 1 লট যদি নেন, আপনার লাগছে কত? 1,25,535 টাকা। এটা কি দিচ্ছেন? আপনি অ্যাডভান্স দিচ্ছেন। তাহলে এখানে কোয়ান্টিটি আছে কি না? তারপরে প্রাইস আছে, যে প্রাইস আপনি কিনছেন, এবং অ্যাডভান্স আছে। অ্যাডভান্স মানে আপনি যেটুকু টাকা দিচ্ছেন, এখন পুরোটা আপনাকে দিতে হচ্ছে না, আপনি শুধু অ্যাডভান্স দিচ্ছেন। এবং সাথে সাথে কি আছে? এক্সপায়ারি আছে। আচ্ছা এই জায়গাটা একটু আরেকবার বলবেন, আমার একটা ফোন ঢুকে গেছিল, আমি শুনতে পেলাম না, ঠিক সাইলেন্ট হয়ে গেছে। কোনখানটায় বলুন? এই যে মানে 750 7,500 পরে, সাড়ে মানে সাতশোতে 7,500 সাড়ে সাতশো কোয়ান্টিটি যদি আপনি ইকুইটিতে বাই করতেন, তা 10 টাকা বাড়লে আপনার কত হতো? 7,500। 7,000 টাকা লাভ হতো। তা 6,33,000 ইনভেস্ট করে আপনার 1 টাকা বাড়লে 750 বাড়ছে, অর্থাৎ 10 টাকাতে 7,500 বাড়ছে। আর এখানে শুধুমাত্র আপনি অ্যাডভান্স টুকু দিচ্ছেন 1,25,000 টাকা। আচ্ছা। এখানেও 10 টাকা যদি বাড়ে তাহলে 7,500 বাড়ছে। পার্থক্য কোনটা? ওখানে আপনাকে পুরোটা পেমেন্ট করতে হচ্ছিল, আর এখানে শুধু আপনি অ্যাডভান্স টুকু দিচ্ছেন। এখানে আপনি অ্যাডভান্স অ্যাডভান্স। দিচ্ছেন। আপনি যদি মনে করেন যে আমি এই স্টকটা, অর্থাৎ এই 750 শেয়ার আমি ইকুইটিতে কিনে নেবো, সেটেলমেন্ট করব, তা ফিজিক্যাল সেটেলমেন্ট হয়ে আপনি ইকুইটিতে কনভার্টও করতে পারেন। আচ্ছা। বুঝতে পারলাম? তো এখানে আপনি কম ইনভেস্টমেন্টে কিন্তু, ফিউচারে কম ইনভেস্টমেন্টে কিন্তু আপনার সেম প্রফিট হচ্ছে। যেখানে 6,33,000 ইনভেস্ট করতে হচ্ছিল, ফিউচারে আপনি গিয়ে সেখানে 1,25,000 ইনভেস্ট করে একই ধরনের এফেক্ট পাচ্ছেন। ওখানে 1 টাকা বাড়লে এখানেও 1 টাকা বাড়বে, ওখানে 1 টাকা কমলে এখানে 1 টাকা কমবে। হুম। বোঝাতে পারলাম ফিউচারটা হ্যাঁ। মোটামুটি? এবার হ্যাঁ, ফিউচারটা আমরা কেন ইউজ করব? প্রথম কথা, ফিউচার আমরা মেনলি যেটাতে ইউজ করি সেটা হলো ফান্ড কম থাকলে আমরা অনেক কোয়ান্টিটির উপর আমরা অল্প ফান্ড নিয়ে কিন্তু ট্রেড করতে পারি, হ্যাঁ কি না? হুম। আর একটা বিষয় আছে, সেটা হলো আমরা অনেকে হয়তো জানি, অনেকে জানি না। শর্ট সেলের কনসেপ্ট কে কে জানেন? শর্ট সেল, আগে সেল করে দিয়ে পরে কেনা। তার আপনারা জন্য জানেন অনেক টাকা দরকার। হ্যাঁ, হ্যাঁ। না? ইকুইটিতে কিন্তু শর্ট সেল আপনার অনেক টাকার দরকার হয় না। আচ্ছা। আপনি যদি মনে করেন যে এসবিআই এর আজকে আপনি সকালবেলা উঠে মনে হলো মার্কেট নিচে যাবে, এবার 445 টাকায় সেল করে দিলেন, ও যত নিচে যাবে তত কিন্তু আপনার প্রফিট হবে, কারণ আপনি নিচের প্রাইসে বাই করবেন। শর্ট সেলের ভিডিও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, ওটা শর্ট সেলটা দেখবেন। শর্ট সেলে ইকুইটিতে আজকে যদি আপনার মনে হয় মার্কেট নিচে যাবে, আর আজকে যদি নিচে না যায়, তাহলে আপনাকে লস বুক করে কিন্তু বেরিয়ে আসতে হবে। শর্ট সেল কখনো ডেলিভারিতে হয় না, অর্থাৎ সেল করে আপনি 2 দিন 3 দিন রাখতে পারবেন না ইকুইটিতে। শর্ট সেলটা হলো ইনস্ট্যান্টের জন্যই আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? কিন্তু ফিউচারে যদি আপনি শর্ট সেল করেন, ফিউচারে যদি আপনি আগে সেল করেন,
সেটা আপনি এক্সপায়ারি পর্যন্ত রাখতে পারবেন। আচ্ছা, বোঝাতে পারলাম? হ্যাঁ, হুম, তো মেইনলি ফিউচারটা শর্ট সেলের জন্য ব্যবহার হয়। ফিউচার অপশনের আমরা দুটো কারণে ইউজ করতে পারি। ইকুইটির সাথে ফিউচারের শুধুমাত্র ডিফারেন্স এটাই, এখানে আপনাকে কম পয়সায় বেশি শেয়ার কেনার দিচ্ছে, কারণ শুধু আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে, তাই তো? আপনি শেয়ারের মালিক, আপনি শেয়ারের মালিক হতে পারছেন না, মানে আপনি 10% দিয়ে আপনি জিনিসের মালিক হতে পারছেন না, কিন্তু তার প্রাইস ফ্লাকচুয়েটের সাথে সাথে আপনার কিন্তু প্রফিট লস ফ্লাকচুয়েট হচ্ছে। আর দ্বিতীয় কথা, আপনি শর্ট সেল করে রাখতে পারবেন, যেটা ইকিউটিতে পারবেন না। আপনার যদি মনে হয় যে মার্কেট এইভাবে অনেকটা উপরে চলে গেছে, আর উপরে যাওয়ার চান্স নেই, এবার মার্কেট নিচে যাওয়ার চান্স, তো তখন আপনি আগে সেল করে দিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এক্সপায়ারি পর্যন্ত আপনি কিন্তু সেটাকে শর্ট করে রাখতে পারেন। অর্থাৎ মার্কেট নিচের দিকে যত যাবে তত কিন্তু আপনার প্রফিট। বুঝতে পারলেন? এই হলো ফিউচার কন্ট্রাক্ট। ফিউচার কন্ট্রাক্টটা এসে ফিউচার, কারণ এটা সম্পূর্ণ প্রবাবিলিটির উপর, যে মার্কেট প্রাইস কতটা ফ্লাকচুয়েট করবে। মার্কেট প্রাইসটা কিসের মার্কেট প্রাইস? আন্ডারলাইন অ্যাসেটের মার্কেট প্রাইস। हाँ एक 4/1 ओके। আন্ডারলাইন অ্যাসেটের মার্কেট প্রাইস ফ্লাকচুয়েট করলে ফিউচারের ফ্লাকচুয়েট করবে। এটাই হলো ফিউচার। বোঝাতে পারলাম বিষয়টা, কিভাবে ফিউচারের কনসেপ্ট এসছে, কিভাবে ফিউচার ইউটিলাইজ হয়। রেকর্ডিং আরো হ্যাঁ, 2-1 বার দেখলে আরো বুঝতে পারবেন। অনেকে তো অনলাইন ক্লাস করেন, কেউ চায়ের দোকানে বসে করেন, কেউ আবার রাস্তায় চলতে চলতে করেন। আবার কিছু কিছু জটিল বিষয় আছে যেগুলো আপনার একবারের জায়গায় 2 বার দেখতে হয়। যেমন আমি 2012 সালে অবতার বলে একটা সিনেমা এসেছিল, 4 বার দেখেও বুঝতে পারিনি কনসেপ্টটাই কি, তারপর বুঝলাম যে হ্যাঁ কনসেপ্টটা কি। তো আমরা মনে করছি সহজেই যে কেন স্টুডেন্টরা বুঝতে পারছে না, কেন আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি আপনাদের চেয়ারে বসিয়েই বলছি যে এটা একদিনেও বোঝা সম্ভব নয়। কিন্তু যতটা আপনারা রেসপন্স করবেন ততটা আমিও রেসপন্স করতে পারবো যে কোথায় আপনাদের মানে ল্যাকিংটা হচ্ছে। আর যদি আপনারা রেসপন্স না করেন তাহলে ইউটিউব চ্যানেল দেখা ভালো, 999 টাকা পেমেন্ট করে মানে ক্লাস, লাইভ ক্লাস করার কোনো মানে হয় না। তো ফরওয়ার্ডস কি? ফরওয়ার্ডস হলো একেবারে ফিউচার কন্ট্রাক্ট সেম, কিন্তু ফরওয়ার্ডসটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। এটা হলো দুটো মানুষের মধ্যে চুক্তি, এবং এই চুক্তির মধ্যে কোনো কনফার্মেশন নেই। যে কোনো ব্যক্তি যে কোনো সময় চুক্তিটিকে ক্যান্সেল করে দিতে পারে। বুঝতে পারলাম? ফরওয়ার্ডস কি? আচ্ছা, ফরওয়ার্ডস এর কোনো কনফার্মেশন নেই, এটা দুজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে হবে। হুম, সেই জন্য এটা স্টক মার্কেটের কোনো প্রয়োজন হয় না। এবং ধরুন আমি আর বিশ্বনাথ ধর একটা মৌখিক চুক্তি করলাম, যে কোনো, তার কোনো অথেন্টিকেশনই নেই, যে কোনো মনে হলো যে চুক্তিটা রাখবো তো রাখি, নাইলে চুক্তিটা কোনো রেজিস্ট্রেশনই নেই তার, ঠিক আছে, যে কেউ ক্যান্সেল করে দিতে পারে। এটাই হলো ফরওয়ার্ড, মানে একদম ফিউচার, শুধুমাত্র ওখানে চুক্তি ক্যান্সেল করা যেতে পারে, আর ওটা হলো ইন্ডিভিজুয়াল হবে, ব্যক্তিগত, ঠিক আছে, তারাই নিজেরাই তাদের মতো চুক্তি করবে, তার মধ্যে কোনো রুলস রেগুলেশন কিছু থাকবে না, ঠিক আছে। একদম। সেটাই হলো ফরওয়ার্ডস। তো আজকের ক্লাস আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার হ্যাঁ, আমরা কিছুক্ষণ কোশ্চেন অ্যান্সারের মধ্যে থাকবো, যদি কারোর কিছু প্রশ্ন থাকে এবার করতে পারেন। কিশোর মন্ডল স্যার রেকর্ডিংটা পাবো? পাবেন। কিশোর মন্ডল বলুন। হ্যাঁ স্যার, এই যে আপনি ইকুইটি আর অপশন যেটা বললেন না, অপশন বলিনি, অপশন উচ্চারণই এই করি। সরি
ইকুইটি আর হ্যাঁ ফিউচার। ইকুইটিতে স্যার, হ্যাঁ ইকুইটিতে যেটা হলো সেটাতে তো ইন্ট্রাডে করলেও তো ওখানে তো কোম্পানির সাথে শেয়ার পাওয়া যায়। ইন্টারডে যখন ইকুইটিতে আমরা ট্রেডিং করি সেখানে যখন ইন্ট্রাডে করি, মানে সেখানে যদি 900 টাকা শেয়ার ইন্টারডেটা তো ইন্টারডেই, ওটা তো আপনাকে একদিনের মধ্যে ক্লোজ করতে হবে, হ্যাঁ 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 সেটা কিন্তু ঠিক। ফিউচারে আপনি এক্সপায়ারি পর্যন্ত হ্যাঁ যেতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এখানে মানে আপনার কাছে ইন্ডেক্সে time যেমন লাগবে। আর এখানে কোনো যেমন ইন্টারেস্ট চার্জ নেই। আপনি হ্যাঁ যদি হ্যাঁ মার্জিন ট্রেডিংও করেন তাও কিছুটা মার্জিন পাবেন, বাট সেখানে আপনার ইন্টারেস্ট আছে, আর এখানে আপনার কোনো ইন্টারেস্ট চার্জ নেই। আচ্ছা আচ্ছা, বলুন ওকে ওকে। বিশ্বনাথ ধর, বলুন কি বলছিলেন? না বলছিলাম যে ওই যেরকম ইন্ডেক্সে ডেলিভারিতে যেমন একটা এক্সপায়ারি থাকে, সেরকম এখানেও ওই ফিউচারে একটা এক্সপায়ারি ডেট রয়েছে, সেম তো জিনিসটা? ইন্ডেক্সের ডেলিভারিতে নয়, ওটা ডেরিভেটিভ জানেন আপনি। না না, মানে যেমন ইন্ট্রাডে থাকে, ধরুন ইন্ডেক্সে আমি নিফটি ফিফটিতে একটা শেয়ার কিনতে যাচ্ছি, ওখানেও দুটো অপশন নিফটি দেখায়। ফিফটি কোনো শেয়ার নয়, নিফটি এটা মানে কিন্তু ইন্ডেক্স। কন্ট্রাক্ট। হ্যাঁ এটা সম্পূর্ণ কন্ট্রাক্ট, এটা শেয়ার নয়, এটা আপনার ডিম্যাটে ঢুকবে না, তাই নিফটিটাও আচ্ছা কোনো শেয়ার নয়। নিফটি ইন্ডেক্স, আর ওটার মানে স্পট প্রাইজের উপর কোনো কেনাবেচা হয় না, আচ্ছা ওটার কোনো ডেলিভারি শব্দই নেই। নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি এগুলোর সাথে কোনো ডেলিভারি শব্দই নেই, কারণ ডেলিভারি কথার অর্থ এসছে হলো কোম্পানি অর্থাৎ ব্রোকার আপনার শেয়ারটাকে ডেলিভারি দেবে আপনার ডিম্যাটে অর্থাৎ সিডিএসএল এর কাছে। এই শেয়ার কখনো সিডিএসএল এবং এনএসডিএল এ যাবেই না, আপনার যে ডিপোজিটারি পার্টিসিপেন্ট, যে কাস্টোডিয়ান আছে সেখানে পৌঁছাবেই না, এর ডিলিংসটা এক্সপায়ারিতে খতম। এগুলো আপনার কখনো পোর্টফোলিওতে আপনি দেখতে পাবেন না, এগুলো সব দেখতে পাবেন আপনার পজিশনে। আচ্ছা ঠিক আছে, কারণ এটা কোনো শেয়ার নয়, এটা এক ধরনের চুক্তি। বলুন নেক্সট, বলুন। हाँ तो दे दो और ट्रेसिंग नोटबुक का साथ सैटरडे। আর কারো কোনো প্রশ্ন? মানে এই শর্ট সেলিংটা নিয়ে একটু কনফিউশন থেকে গেল, মানে ঠিক বুঝতে পারলাম না আচ্ছা, এটা। শর্ট সেলিং এর ভিডিও আমি এখনই আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ তো শর্ট সেলিংটা আপনারা দেখে নিন যে শর্ট সেলিং কি, কিভাবে শর্ট সেলিং হচ্ছে। ঠিক আছে, হুম। তাহলে আপনারা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে শর্ট সেলিং, আমি মানে ওই শর্ট সেলিং এর ভিডিওটা না দেখা পর্যন্ত এই শর্ট সেলিংটা আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি শর্ট সেলিং এর ভিডিওটা। ঠিক আছে, ঠিক। শর্ট সেলিং পুরো এক্সপ্লেন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রুপে গেছে? হ্যাঁ এসছে। ওকে ওকে, এটা অবশ্যই দেখে নেবেন। ফিউচার মেইনলি শর্ট সেলিং এর মানে ক্যারি ফরওয়ার্ড করার জন্য শর্ট সেলিংটা হয়। ঠিক আছে, বলুন আর কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করব। ফিউচারটা এতটাও আপনাদের মানে ট্রেডিং এ যে আমরা রেগুলার প্রফিটের যে পর্যন্ত নিয়ে গেছি, মানে কনসেপ্টে যে কোর্সটা ডিজাইন করেছি, সেক্ষেত্রে ফিউচারটা এতটা ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট হলো অপশন, এবং সব থেকে কমপ্লিকেটেড ডেরিভেটিভস হলো অপশন। ঠিক আছে, ওকে, তো ধন্যবাদ সবাই। হ্যাঁ, শর্ট সেলের ভিডিওটা আমি পাচ্ছি না। গ্রুপে দিয়ে দিয়েছে, গ্রুপে। গ্রুপে আচ্ছা, দিয়ে দিই। গ্রুপে হোয়াটসঅ্যাপে না? ওকে হ্যাঁ, ওকে 15 জুন অপশন ট্রেডিং এর যে কোর্সের গ্রুপ আছে সেই কোর্স। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা
8:15 যে টাইমটা, একটু টাইমটা লক্ষ্য করে প্রপার টাইমে আপনারা জয়েন করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা।